আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। লেবাননে শুরু হয়েছে প্রবাসী ফুটবল টুর্নামেন্ট সিজন 5 রোববার ইজদাইদি ফুটবল মাঠে শুরু হয় এর উদ্বোধনী অনুষ্ঠান। ভাই বন্ধের স্পোর্টিং ক্লাবের উদ্যোগে হয় এই আয়োজন। এদিন পায়রা উড়ানের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। মাঠে বসে খেলা উপভোগ করেন বহু প্রবাসী বাংলাদেশি। এবারের আসরে অংশ নেবে বাংলাদেশিদের 12টি দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিক এবং সঞ্চালনের দায়িত্বে ছিলেন মাসুদ পারভেজ। টুর্নামেন্টের উদ্বোধন করেন আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা আনোয়ার গাজী ও ভারতীয় ব্যবসায়ী পাম মাহোত্র। প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন আলা। আরও উপস্থিত ছিলেন কাদের ব্যাপারী, সুমন খান, সোহাগ খান ও আব্দুল হান্নান, উজ্জ্বল গাজী সহ আরও অনেকে। এদিন খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ইয়াকুব আলী ভুলু। ইতালির জেনেভায় বিএনপি এবং যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। সভাপতিত্ব করেন আবু কালাম ফরাজি। বিশেষ অতিথি ছিলেন তেরোনি যুবদলের সভাপতি লিমন মিয়া ও মহিলা বিষয়ক সম্পাদিকা শিল্পী আকন জেনোভা। এছাড়াও বক্তব্য রাখেন আবু তাহের, হুমায়ুন কবির, ফরিদ হোসেন, মনোয়ার হোসেন মুন্না, শামসুল আলম সহ ইতালি বিএনপি এবং যুবদলের সিনিয়র নেতারা। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী রাজনীতিবিদ লায়ন নজরুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নির্বাচিত হয়, তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আলী আহমদ। বিশেষ অতিথি ছিলেন শাহাদাত হোসেন, ইসমাইল গনি চৌধুরী, শফিকুল ইসলাম, আবুল কাশেম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে সবসময় কাজ করেন, তাই রাজনীতিতে প্রবাসীদের আরও মূল্যায়ন করা উচিত। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন বক্তারা। যদি প্রয়োজন হয় তবে আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। বাংলাদেশের একটি অনলাইন পত্রিকাকে তিনি জানান, ভিসা নিষেধাজ্ঞা ঘোষণার পর থেকেই বাংলাদেশের ঘটনাবলীর উপর ঘনিষ্ঠ নজর রাখছে যুক্তরাষ্ট্র। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন 3C হিসেবে পরিচিত এই ভিসা নিষেধাজ্ঞা নীতি। যাকেই দেখা যাবে নির্বাচন বাধাগ্রস্ত করছেন তার বিরুদ্ধেই এই নিষেধাজ্ঞা দেওয়া হবে। তিনি আরও বলেছেন, যারা ভিসা নিষেধাজ্ঞার মধ্যে আসবেন তাদের নাম ও ফোন নাম্বার প্রকাশ করা হবে না, কারণ যুক্তরাষ্ট্রের আইনে ভিসা রেকর্ড গোপনীয়। গণমাধ্যমের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আরোপ করা হলে তা বাক স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জানান, মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য যুক্তরাষ্ট্র খতিয়ে দেখবে বলে প্রত্যাশা করে ঢাকা। সন্ধ্যায় প্রতিমন্ত্রী জানান, ভিসা বিধিনিষেধ নিয়ে রাজনীতিবিদ কিংবা সাধারণ মানুষ কারোরই দুশ্চিন্তার কিছু নেই। কাদের উপর আরোপ করা হলো তা জানার চেষ্টা করবে সরকার। প্রক্রিয়ায় গলদ পাওয়া গেলে তা নিয়ে অবশ্যই আলোচনা করা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, চিঠি পাঠানো কিংবা রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করার জন্য সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশও বিবেচনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই দেশের অ্যাম্বাসেডার এটা কেন বললেন, এটাও নিশ্চয়ই সেই দেশ খতিয়ে দেখবে। তো আমরা আশা করি যে গণমাধ্যমের স্বাধীনতাকে হস্তক্ষেপ করে বা সীমিত করে দেয় এরকম কোনো পদক্ষেপ তারা নেবেন না। তবে ভিসা গ্রান্ট করার বিষয়টি একটা স্ক্রুটনির মধ্যে দিয়ে যায়, সবসময় যায়। মাতারবাড়ি প্রকল্পকে ওভার প্রাইসড বা অতি খরচে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। জাপান দূতাবাসের আয়োজনে বঙ্গোপসাগর কেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে আঞ্চলিক যোগাযোগের গুরুত্ব নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, মাল্টিপারপাস কাজে যুক্ত করতে পারলেই কেবল মাতারবাড়ি প্রকল্পের সর্বোত্তম ব্যবহার হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী জাপান। এরই মধ্যে শুরু হয়েছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন। এখন পর্যন্ত এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 52,000 কোটি টাকা, যার 42,000 কোটি টাকার যোগান আসছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা থেকে। শ্রীলঙ্কার হাম্বানটোটা আর কলম্বোর পোর্ট প্রকল্পের সঙ্গে তুলনা করে মাতারবাড়িকে বাড়তি ব্যয়ের প্রকল্প মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
এই প্রকল্পের মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। এর মধ্যে এই প্রকল্পকে ওভারপ্রাইজড মনে হয়েছে আমার। আপনি শ্রীলঙ্কার হাম্বানটোটা আর কলম্বোকে দেখুন, এর চেয়ে কম মূল্যেই তারা প্রকল্প করেছে। চট্টগ্রাম পোর্ট কর্তৃপক্ষ দায়িত্বে আছে, কিন্তু তারা এই অর্থের যোগান দিতে পারবেন কিনা তা নিয়েও আছে সন্দেহ। মাল্টি স্টক হোল্ডার প্ল্যাটফর্ম গঠন করা গেলে সফলতা সম্ভব। একসময় করিডোর আর ট্রানজিটকে ইস্যু বিরোধী জোটের রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টার সমালোচনা করে অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন সকলেই উন্নয়নের ক্ষেত্রে আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগকেই গুরুত্ব দিচ্ছে। রাজনৈতিক ফায়দা নিতে গিয়ে সরকারের প্রকল্পগুলোকে অনেকেই নেতিবাচকভাবে উপস্থাপন করে। শেখ হাসিনা সরকার ল্যান্ড লককে ল্যান্ড লিঙ্কে পরিণত করেছে। অবকাঠামোগত উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায়ে ঢাকা টোকিও একসাথে কাজ করবে। পরে উন্মুক্ত আলোচনায় মাতারবাড়ি প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিয়ে কথা বলেন গবেষক, অর্থনীতিবিদ এবং সরকারের নীতি নির্ধারকরা। বাংলাদেশের সাথে বেশ কিছু প্রকল্পে অংশীদারিত্ব আছে আমাদের। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মনে করি আমরা। এই প্রকল্পের সর্বোত্তম ব্যবহার বাড়াতে বাংলাদেশ ও ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী জাপান। এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আন্তঃসংযোগ ও স্থিতিশীলতা জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। গাউসিয়া কমিটি নিউ ইয়র্ক শাখা USA এর উদ্যোগে হয় এই আয়োজন। এদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের আদর্শ তুলে ধরেন বক্তারা। তার দেখানো পথ অনুসরণে আহ্বান জানান তারা। আলোচনা শেষে বিশেষ মোনাজাত ও নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মোহাম্মদ মইনুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা ইমদাদুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন, ওয়াসিম সিদ্দিক, শেখ মুস্তফা কামাল, শফিউল আজম কুরাইশি, মোহাম্মদ নবী ফারুক, মোহাম্মদ শাকির আশরাফি কাদেরী সহ আরও অনেকে। মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে অভিবাসীদের নজিরবিহীন ঢল নেমেছে। জীবনের ঝুঁকি নিয়ে বন, জঙ্গল, নদী পার হয়ে যেভাবে পারছেন মার্কিন মুলুকে ঢোকার চেষ্টা করছেন। এই ঢেউ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। মানুষের চাপে সীমান্তে আটকে গেছে শত শত পণ্যবাহী গাড়ি। এদিকে বাইডেন প্রশাসন সীমান্ত সুরক্ষিত রাখতে ব্যর্থ এমন অভিযোগ তুলেছেন রিপাবলিকানরা। সীমান্তে কড়াকড়ি আরোপের দাবি দলটির। কোনো কিছুই থামাতে পারছে না এই মানুষগুলোকে। গভীর রাতে অন্ধকারে নদী সাঁতরে কাঁটাতারের বেড়া ভেঙে চুরে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছেন তারা। যুদ্ধবিধ্বস্ত কোনো দেশ ছাড়তেই তোড়জোড় নয়, শুধুমাত্র উন্নত জীবনযাপনের আশায় মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন এই অভিবাসন প্রত্যাশীরা। সাম্প্রতিক সময়ে মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসী প্রত্যাশীদের এই ঢল বেড়েছে আশঙ্কাজনক হারে। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আমাদের সীমান্ত পাহারায় নিযুক্ত সদস্যরা অভিবাসীদের এই ঢেউ মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করছে। কিছু এলাকায় নদীর মাঝখানেই সীমানা শুরু হয়েছে। কাজেই কাঁটাতারের বেড়ার সামনে যখন আমাদের এজেন্টদের মুখোমুখি হয় এসব মানুষ, তখন আসলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে ফেলেছে। মানুষের এই ঢলে আটকে গেছে দুই দেশের বাণিজ্য। সীমান্তে পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন। অন্তত $100 কোটি পণ্য নিয়ে মেক্সিকো প্রান্তে অপেক্ষায় প্রায় 8,000 ট্রাক। সীমান্তে বর্তমানে যা ঘটছে তা কোনোভাবে প্রেসিডেন্ট এড়িয়ে যেতে পারেন না। চলতি সপ্তাহে রিপাবলিকানরা একটা রেজুলেশন উত্থাপন করবে, যার লক্ষ্য বাজেট আলোচনা চলাকালীন সরকারকে অস্থায়ীভাবে অর্থায়ন করা। এই প্রেসিডেন্টকে আমি বারবার ব্যর্থ হতে দেখেছি। প্রতিদিন এই রেকর্ড সংখ্যক মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশ থামাতে হবে আমাদের। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্যে গত বছর যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তই ছিল অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থলপথ। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিশ্বকাপে 5 ম্যাচের বেশি খেলতে পারবেন না এমন কথা কাউকে কখনোই বলেননি তামিম ইকবাল। ফিজিও রিপোর্টে বিশ্বকাপ খেলতে ছিল না কোনো বাধা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফোন করে বলা হয়েছিল মিডল অর্ডারে ব্যাট করার জন্য। গত 17 বছর ধরে ওপেনিং করায় সেটা মেনে নিতে পারেননি তামিম। অবশেষে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করে বিশ্বকাপের দলে না থাকার বিষয়টি খোলাসা করেছেন তামিম ইকবাল। আমি কোনো সময় কোনো মুহূর্তে আর কাউকেও কোনো সময় আমি বলি না যে আমি 5টা ম্যাচের বেশি খেলতে পারবো না। আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন, তুমি যদি খেলো আমরা এরকম একটা প্ল্যান করতেছি বা আলোচনা করতেছি,
যে তুমি যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করাবো। সকালেই তামিম ইকবালের পোস্ট দেখে বোঝা গিয়েছিল আসতে যাচ্ছে বড় ধামাকা। ক্যামেরার চোখ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকলেও কোটি চোখ ছিল তামিম ইকবালের ফেসবুক পেজে। অবশেষে বিকেল 5টা নাগাদ 12 মিনিট 10 সেকেন্ডের ভিডিওতে বোমা ফাটালেন তামিম। আমি জানি না এই কথাটা কেমনে মিডিয়াকে ফিট করা হয়েছে বা কে করছে, বাট এই জিনিসটা ইজ অ্যাবসলিউটলি ফলস। সো যে জিনিসটা আমি সিলেক্টরদেরকে বলেছিলাম, যে দেখেন আমার বডিটা এরকমই থাকবে, এখন যে অবস্থায় আছে আমার একটু ব্যথা থাকবে, এই থাকবে। তো আপনারা যখন টিমটা সিলেক্ট করবেন এই জিনিসটা মাথায় রেখে টিমটা সিলেক্ট করেন। তামিমের দলে না থাকার মূল কারণ হিসেবে দেখানো হয়েছে ইনজুরি। সেই ইনজুরি আর ফিজিও রিপোর্টের বিষয়ে খোলাসা করেছেন খান সাহেব। ফিজিও রিপোর্টটা যেটা ছিল, ফিজিও রিপোর্টে আমার কন্ডিশনটা বলা হয়েছিল যে প্রথম ম্যাচের পর এমন পেন হয়েছিল, সেকেন্ড ম্যাচের পর এমন পেন হয়েছে, আর এই আজকের দিনে হিসাবে হি ইজ অ্যাভেলেবল ফর সিলেকশন ফর দ্য 26th গেম। কোনো জায়গায় কোনো সময় বলা হয় না 5 ম্যাচ 2 ম্যাচ এই ইনজুরি খেলতে পারবো না বা এসব কোনো কিছু। হ্যাঁ, আমার বডিতে পেন ছিল, আমি অস্বীকার করছি না। সবার আগে গণমাধ্যমের শিরোনামের বিপরীতে যে মাশরাফি বলেছিলেন তামিমকে বাদ দেয়া হয়েছে এটা ভুল। তামিম নিজেই থাকতে চাননি বিশ্বকাপের দলে। বলেছিলেন তামিম কেন দলে থাকতে চাইলো না তার উত্তর তামিমই দিতে পারে। ন্যাচারালি ভাই আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি কোন মাইন্ডসেট থেকে আসতেছিলাম। হঠাৎ করে একটা ভালো ইনিংস খেলেছি, আমি হ্যাপি ছিলাম, হঠাৎ করে আবার এইসব ধরনের কথা আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব না। আমি 17 বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি, আমি জীবনে কোনোদিন 3-4-এ ব্যাটিংই করিনি। আমি যদি এরকম হতো যে ধরেন আমি 3-এ ব্যাটিং করি, 4-এ ব্যাটিং করি, তারপরে যদি উপরে নিচে করা হয়, দ্যাট ক্যান বি অ্যাডজাস্টেবল, বাট আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অফ ব্যাটিং এট 3rd and 4th and 5th। সো ন্যাচারালি আমি কথাটা কোনোভাবেই ভালোভাবে নিই। ভিডিও বার্তার শেষটায় তামিম বললেন বেশি কিছু বলার নেই তার, তবে 12 মিনিট ধরে তাকে ঘিরে চলমান নানা বিষয়ের উত্তরে তিনি যা বললেন তাতে আরো কিছু প্রশ্ন নতুন করে জন্ম নিল বাংলাদেশের ক্রিকেটে। এর চেয়ে বেশি আর আমার কোনো কিছু বলার নেই। আপনারা রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আমার জন্য দোয়া করবেন, আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। বিশ্বকাপ মিশনে ভারতের গৌহাটিতে পৌঁছেছে বাংলাদেশ দল। বিকেল 4টার ফ্লাইটে গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সাকিব, মুশফিক, তাসকিনরা। তামিম ইকবালকে না রাখা নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পা রাখল বাংলাদেশের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয় বিশ্বকাপ দলের ফটো সেশন। গৌহাটিতে 29 সেপ্টেম্বর ও 2 অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল উড়াল দেবে হিমাচল প্রদেশে। সেখানে ধর্মশালা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে 7 অক্টোবর শুরু হবে লাল সবুজের বিশ্বকাপ যাত্রা। একই মাঠে দ্বিতীয় ম্যাচে 10 অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।